আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ৭০% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার ৪ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতভর সেখানে অবস্থানের পর আজ সকালেও রাজপথ ছাড়েননি তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের কাকরাইল মোড়ে সমাবেশ করার কথা থাকলেও তা শুরু হয় প্রায় 1 ঘন্টা পরে। কারণ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, শিক্ষক শিক্ষার্থীরা টানা রাজপথে অবস্থান করায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। জানান, জুমার নামাজের পর শুরু হবে গণ অনশন কর্মসূচি। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে তারা ক্যাম্পাসে ফিরে যাবেন না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানতে যাচ্ছি কাকরাইলে। সেখানে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, ছাত্র শিক্ষক সমাবেশ কি শুরু হয়েছে? আর কি খবর আছে আপনার কাছে? পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সমাবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন শুধু যে বর্তমান যে শিক্ষার্থীরা রয়েছেন তা নয়, সাবেক শিক্ষার্থীরাও এই সমাবেশে যুক্ত হয়েছেন। আর এখন মূলত হচ্ছে অর্থনীতি বিভাগ অ্যালামনি অ্যাসোসিয়েশনের তারা বক্তব্য রাখছেন। বেশ কিছুক্ষণ আগেও কিন্তু আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন বক্তব্য রেখেছেন। বলেছেন যে দাবি না মানা পর্যন্ত রাজপথ তারা ছাড়ছেন না এবং আজকে তাদের আরেকটি কর্মসূচি রয়েছে, অর্থাৎ বাদ জুম্মা অনশন কর্মসূচি, সেটিও তারা পালন করবেন। শিক্ষক বলেছেন এখন পর্যন্ত এই টানা আন্দোলনের কারণে অনেকেই অসুস্থ হয়ে গেছে, অনেকে চিকিৎসা নিচ্ছেন, তবে দাবি আদায়ে অনড় রয়েছেন। এখন পর্যন্ত যেহেতু সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো আশ্বাস পাওয়া যায়নি, সেই ক্ষোভ জানানো হয়েছে। বলছেন যে এবার যেহেতু একটি বড় বৃহৎ আন্দোলনের দিকে মোড় নিচ্ছে, তারা আর পিছুপা হবেন না। তারা বলছেন এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সময় যত গড়াচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের সমাগম ততই বাড়ছে এই কাকরাইল মোড়ে। মূলত মৎস্য ভবন থেকে কাকরাইলের এই যে মোড়টি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে বিক্ষোভ করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে। যে হেয়ার যে রোডটি, যেটি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে, সেখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। গতকাল ঢাকা মহানগর পুলিশ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এই যে কাকরাইল এবং আশপাশের যে এই যে জায়গাটি, সেখানে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল করতে দেওয়া হবে না, সেই ঘোষণা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু তারা এখানে অবস্থান করছেন, কর্মসূচি পালন করছেন, প্রশাসনের বা পুলিশের কি পদক্ষেপ নেবেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে আমরা যেহেতু পুলিশের ব্যাপক উপস্থিতি গতকালও লক্ষ্য করেছি, এখন পর্যন্ত তেমন কোনো পুলিশের উপস্থিতি এখন লক্ষ্য করা যাচ্ছে না। শুধুই যে হেয়ার রোডের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যারিকেড দেওয়া, এই ব্যারিকেডের পিছে পুলিশ অবস্থান নিয়ে রয়েছে। তো আমরা এখানে এখন অবস্থান করছি, শিক্ষকরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন এবং ধীরে ধীরে আহ্বান জানানো হচ্ছে যে সাবেক যে শিক্ষার্থীরা রয়েছে তারাও যাতে এই যে আন্দোলন, একটি যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনে যাতে যুক্ত হন। জানছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকালে রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছে ছাত্রদল কর্মীরা। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, সেখানকার অবস্থা কেমন দেখছেন? কি বলছেন আন্দোলনকারীরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং ছাত্রদলের এএফ রহমান হলের সাহিত্য বিষয়ক সম্পাদক সাম্যের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তার যারা সহপাঠী রয়েছেন, তার বিভাগের এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা আজকে শাহবাগ থানা ঘেরাও করেছেন। তারা বলছেন, শিক্ষার্থীরা বলছেন, সাম্য হত্যাকাণ্ডের 48 ঘন্টা পেরিয়ে গেছে, প্রায় 3 দিন হতে চলল, কিন্তু এখন পর্যন্ত তার হত্যার যেই প্রধান অভিযুক্ত, সেই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি শাহবাগ থানা পুলিশ। এবং একই সঙ্গে তারা বলছেন
দীর্ঘদিন ধরে এই শাহবাগ থানার নাকের ডগায় বসে সোহরাওয়ার্দী উদ্যানের মতো একটি গুরুত্বপূর্ণ উদ্যানে মাদকাসক্ত ব্যক্তিরা, মাদক কারবারিরা, মাদকের যারা লেনদেন করেন তারা এবং সন্ত্রাসীদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিল এই শাহবাগ, যে এই সোহরাওয়ার্দী উদ্যান, যেটি শাহবাগ থানার একেবারেই পাশে। এবং শাহবাগ থানা এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে এর দায় অবশ্যই আবশ্যিকভাবেই শাহবাগ থানাকে নিতে হবে এবং এজন্য তারা আজকে শাহবাগ থানা ঘেরাও করেছেন, শাহবাগ থানার এখানে এসে জড়ো হয়েছেন। তারা বলছেন তাদের যেই সহপাঠী সাম্যকে হত্যা করা হয়েছে, তার যারা অপরাধী, যাদের দিকে হত্যার আঙুল যাচ্ছে, অভিযোগ যাচ্ছে, মূল অভিযোগ যাচ্ছে, তাদেরকে গ্রেফতারেও এবং অভিযুক্তদের বিষয়ে তদন্ত করা, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করার বিষয়েও শাহবাগ থানা পুলিশ অত্যন্ত গড়িমসি করছে, অত্যন্ত অবহেলা দেখাচ্ছে। এজন্য তারা শাহবাগ থানা ঘেরাও করেছে এবং তাদের যে দাবি সেটি হচ্ছে এখন থেকে সাম্য হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে যেভাবে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে সমস্ত সন্ত্রাসীদের বিচরণ রয়েছে, মাদকাসক্ত ব্যক্তিদের বিচরণ রয়েছে, মাদকের যে লেনদেন রয়েছে, এই মাদকের লেনদেন থেকে এবং এই সন্ত্রাসীদের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার পার্শ্ববর্তী যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যানকে একেবারে নিরাপদ করতে হবে। এই দাবিতেই তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করছে। মিলি, জানছিলাম ছাত্রদলের শাহবাগ থানা ঘেরাও কর্মসূচির খবর। স্বৈরাচার শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের অনিয়ম, দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিরামহীন ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ। প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয়, দেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে বিকল হয়ে পড়া সবকিছু ঠিক করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন প্রফেসর ইউনূস। বলেন, তারা সঠিক পথে রয়েছেন, জনগণ তাদের সাথে রয়েছেন এবং তারা আশাবাদী। প্রতিবাদ, বিক্ষোভ কিংবা স্প্রেডশিট এই প্রক্রিয়ারই অংশ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে নির্ধারিত সময়ের আগে জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। একই সঙ্গে তিনি জানান, ওই সনদের ভিত্তিতে গণভোট অথবা একই সঙ্গে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন হলে সেখানেও সংবিধান পরিবর্তন হতে পারে, তবে তা নির্ভর করছে দলগুলোর উপর। জানান, এই মাসের শেষে শুরু হবে দ্বিতীয় পর্বের সংলাপ। এনটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কমিশনের কার্যক্রম, সংস্কারে অগ্রগতি, ঐক্য প্রক্রিয়া সহ নানা বিষয়ে কথা বলেছেন আলী রিয়াজ। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ২৪-এর গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে গঠিত হয় বেশ কয়েকটি সংস্কার কমিশন। ৩ মাসের কার্যক্রম শেষে এসব কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠায় প্রথমে গঠিত ৬টি কমিশনের প্রধানদের নিয়ে করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচন ও সংস্কার নিয়ে গত ৩ মাসে ৩০টিরও বেশি রাজনৈতিক দলের প্রাথমিক মতামত এবং তাদের সঙ্গে প্রথম দফার সংলাপ এরই মধ্যে প্রায় শেষ। মে মাসের ২০ তারিখের মধ্যে আমরা আশা করছি হয়তো শেষ করতে পারবো প্রাথমিক পর্যায়ের আলোচনা, এবং তারপরে আমরা চেষ্টা করব মে মাসের মধ্যেই আবার দ্বিতীয় পর্যায়ের আলোচনা। এখন পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে, অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পেরেছি। এই চার্টারটা কবে নাগাদ শেষ হতে পারে? আমরা আশা করছি যে অগাস্টের ১৫ তারিখের যে নির্ধারিত সময়, তার আগে সেটা আমরা সম্পন্ন করতে পারবো। রাজনৈতিক দলগুলো যদি আমরা আলোচনাটা দ্রুত অগ্রসর করতে পারি, যেভাবে আমরা এগোচ্ছি, আমি আশা করছি জুলাই মাসে পারা যাবে। একই সঙ্গে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সম্মতিতে করা সনদের ভিত্তিতে সংবিধান সহ রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে পারে কয়েকটি উপায়ে। যে বিষয়ে জাতীয় সনদ হবে সেই বিষয়গুলোর ব্যাপারে একটা গণভোট হতে পারে। এই গণভোটের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেটটা হলো যে এই সংস্কারগুলো করতে হবে রাষ্ট্রের, এই ব্যাপারে সকলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। আরেকটা হতে পারে আলাদা করে গণভোট না হয়ে সংসদ নির্বাচন হচ্ছে, তখন ওই গণভোটটা হলো। আরেকটা হচ্ছে গণপরিষদ এবং সংসদ একই সঙ্গে হতে পারে। এই সংসদ গণপরিষদ হিসেবেও কাজ করবে, অর্থাৎ সংবিধান যেখানে প্রয়োজন সংশোধন, সংযোজন, বিয়োজন করে পুনর্লিখনের প্রয়োজন হলে পুনর্লিখন করে তার একটা সংবিধান তৈরি করবে। ফলে পথ কিন্তু বিভিন্ন রকম। পথ যে একটাই মাত্র পথ এভাবেই করতে হবে তা কিন্তু নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে, তবে অতীতের সংস্কার উদ্যোগ কার্যকর না হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন
এই রাষ্ট্রবিজ্ঞানী। সমাজে ভিন্ন ভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, রাজনৈতিক দল থাকবে, দলের আদর্শগত অবস্থানের ভিন্নতা থাকবে। তো সেটা হচ্ছে চ্যালেঞ্জ। কিছু সংশয় সন্দেহ লোকে তৈরি করে, তার কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অভিজ্ঞতা। 90 সালের অভিজ্ঞতার কথা সবাই বলেন, কিন্তু আমি যেটা সবাইকে স্মরণ করিয়ে দিই, 90 সালের আন্দোলন ক্ষমতা বদলের কথা বলেছিল, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলেনি। আমরা সংশয়বাদী না হয়ে বরঞ্চ আশাবাদী হই এই বিবেচনার থেকে যে আমাদেরকেই করতে হবে। তাহলে আসুন আমরা হতাশ না হয়ে আমরা বলি যে আমরা করতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধানের 70 অনুচ্ছেদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রায় কাছাকাছি। দূরত্ব খুব বেশি নাই, কিন্তু আপনারা যতটা ভাবছেন বাইরে থেকে, আমি কিন্তু ততটা দেখছি না। তবে জাতীয় সাংবিধানিক পরিষদ নিয়ে আছে ভিন্নতা। এসব কথা জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, নতুন বাংলাদেশ গড়তে কাঙ্ক্ষিত সংস্কার করতে না পারলে ব্যর্থ হতে পারে শত সহস্র শহীদের আত্মত্যাগ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ঐকমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। সকালে লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মানুষ জীবন দিয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, যারা কথা রাখবেন না তাদের পরিবর্তনের ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেও রয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া। এখানে আমাদের সামনে অনেক তরুণ বসা, যাদের বয়স কম, তারা ভোটার হয়েছে অনেকদিন আগে, কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। তারা তাদের অধিকার প্রয়োগ করতে চায়, রাষ্ট্র পরিচালনায় তারা তাদের মতামত ব্যক্ত করতে চায়। এটাই তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার। এই অধিকার অর্জনের জন্যই এত হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। সপ্তাহান্তে রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে খুব বেশি হেরফের লক্ষ্য করা যায়নি। বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি ও বিভিন্ন ধরনের মাংস। তবে নতুন চাল বাজারে আসতে শুরু করায় কিছু চালের দামের প্রভাব পড়েছে। আজকের বাজার দরের খবর জানতে যাচ্ছি রাজধানীর পলাশী বাজারে। সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, আজ বাজারে বিভিন্ন পণ্যের দাম কেমন দেখছেন? কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা? সপ্তাহের ব্যবধানে বাড়তি দামের ক্ষেত্রে যদি বলি, তাহলে মাংসের বাজারে কিন্তু আমরা বাড়তি দাম লক্ষ্য করছি। বিশেষ করে গরুর মাংসের দাম, যেটি গত সপ্তাহ থেকে আমরা দেখতে পেয়েছি কেজি প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আগে গরুর মাংস 750 টাকা করে বিক্রি হলেও এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজার ভেদে 780 থেকে 800 টাকা পর্যন্ত গরুর মাংসের বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে বিক্রেতারা যেমনটি বলছেন, যেহেতু সামনে পবিত্র কোরবানির ঈদ আসন্ন, সেটিকে কেন্দ্র করে সরবরাহ তারা কমিয়ে দিয়েছেন, যার ফলে দাম বৃদ্ধি। অন্যদিকে ডিমেরও আমরা বাড়তি দাম দেখতে পেয়েছি। ডিম সপ্তাহের ক্ষেত্রে যদি আমরা বলি, ডজন প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। সাদা ডিম 125 থেকে 130 টাকা এবং লাল ডিম সেটি 135 থেকে 140 টাকা ডজনে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও খানিকটা বেড়েছে সোনালী মুরগি সহ দেশি মুরগির দাম। এর কারণ হিসেবে বিক্রেতারা যেমনটি বলছেন যে খামার পর্যায়ে অতিরিক্ত গরমের কারণে অনেক মুরগি মারা যাচ্ছে এবং ডিমের ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে, যার ফলে দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া যদি সবজির দাম বলি, বাজারে সবজির মান ভেদে এবং প্রকারভেদে কিন্তু সবজির দাম ওঠানামা করছে। গ্রীষ্মকালীন যে সকল সবজি রয়েছে সেগুলো বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমতির দিকে রয়েছে। এছাড়া অন্যান্য সবজি কিন্তু বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এছাড়া আমরা বাজারে দেখতে পেয়েছি সয়াবিন তেলের যে একটি সরবরাহ সংকট ছিল, সেটি অনেকটা কেটে যাওয়ায় সয়াবিনের সরবরাহ অনেকটাই স্বাভাবিক বলা যেতে পারে। এছাড়া আলু পেঁয়াজের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে এবং চালের যে বাড়তি দামের একটি আমরা বিষয় বিগত কয়েক মাস ধরে দেখছিলাম, সেটি অনেকটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। বিশেষ করে 28, মিনিকেট এবং হাস্কি জাতের যে সকল চাউল রয়েছে, সেই নতুন চাউল বাজারে আসায় এগুলোর দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এছাড়া
চড়া দামেই মাছ বিক্রি হচ্ছে এবং মাছের সরবরাহের ক্ষেত্রে আমরা কিছুটা ঘাটতি দেখতে পেয়েছি। সব মিলে এখন পর্যন্ত এই ছিল সাপ্তাহিক ছুটি দিনের বাজার দরের সর্বশেষ। মিলি। অবশেষে খুলতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী 6 বছর 12 লাখ কর্মী যাবে বাংলাদেশ থেকে, আর আগামী 1 বছরে 20,000-এর অধিক কর্মী বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ পাবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে যৌথ সভা শেষে এসব বিষয় নিশ্চিত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মালয়েশিয়া থেকে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাজিবুর রহমান। বাংলাদেশি শ্রমিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। তবে নানা প্রতিবন্ধকতায় প্রায় 1 বছর সে দেশটির দুয়ার বন্ধ বাংলাদেশি শ্রমিকদের জন্য। এমন পরিস্থিতিতে বড় এই শ্রমবাজারটি বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে। বৈঠক হয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের। যৌথ সভায় বাংলাদেশিদের পক্ষে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। কয়েকটি শর্ত পূরণ করে বাংলাদেশিদের জন্য শীঘ্রই শ্রমবাজার খুলে দেওয়ার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়। আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়। অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। গত 1 বছরে যারা মালয়েশিয়া যেতে পারেনি, অগ্রাধিকার ভিত্তিতে তারাও মালয়েশিয়া যেতে পারবেন বলেও জানান তিনি। মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। এর আগে 2022 সালের আগস্ট থেকে 2024 সালের মে মাস পর্যন্ত প্রায় 4,76,000 বাংলাদেশি শ্রমিক ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ অভিবাসন নীতিমালা মেনে মালয়েশিয়া প্রবেশ করেছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ। জেলেদের মাছ ধরার পরিত্যক্ত প্লাস্টিকের জাল পড়ে থাকে সমুদ্রের তলদেশে। সেই প্লাস্টিক ভেঙে তৈরি হয় মাইক্রোপ্লাস্টিক, যা মাছের মাধ্যমে মানব শরীরে গিয়ে ক্যান্সার সহ নানা জটিল স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করছে বলছেন গবেষকরা। এসব সমস্যা সমাধানে জেলেদের সচেতন করার পাশাপাশি জনপদের প্লাস্টিক বর্জ্য নালা নর্দমা খাল বিলে না ফেলে পুনঃপ্রক্রিয়াজাত করার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দারের রিপোর্ট। ক্যামেরা ছিলেন এনামুল হক। সম্প্রতি প্লাস্টিক বর্জনীয় জরিপ কাজ পরিচালনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্স ইনস্টিটিউট। এতে দেখা যায় যথাযথ ব্যবস্থাপনার অভাবে চট্টগ্রাম নগরীতে বছরে 70,833 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য নালা নর্দমা খাল এবং জলাশয়ে পড়ে থাকে, যা ক্রমান্বয়ে নদী ও সাগরে গিয়ে মারাত্মক দূষণের সৃষ্টি করে। একইভাবে সাগরে জেলেদের পরিত্যক্ত প্লাস্টিক জাল জলজ প্রাণীর মাধ্যমে মানব শরীরে পৌঁছে মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে বলে জানান গবেষকরা। সমুদ্রে যত প্রাণীকুল আছে, বিশেষ করে মাছের মতো যত প্রাণী আছে, তাদের শরীরের মধ্যে প্লাস্টিকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। অর্থাৎ আমাদের পুরো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, জলজে বাস্তুসংস্থান পুরোটাই এখন প্লাস্টিক দ্বারা কন্টামিনেট হয়ে যাচ্ছে। সমুদ্রে যেহেতু প্লাস্টিকের পরিমাণ রয়েছে, আমাদের খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই আমাদের মাছ চিংড়ি কাঁকড়ার মধ্যেও যাচ্ছে এবং গবেষণায় এখন দেখা যাচ্ছে যে এটা মানুষের রক্তে সঞ্চালিত হচ্ছে, মায়ের মাধ্যমে অনাগত শিশুর মধ্যে সঞ্চালিত হচ্ছে। স্বাভাবিকভাবে এটা মানবদেহে ক্যান্সার থেকে শুরু করে হরমোনজনিত নানাবিধ সমস্যা তৈরি করতেছে। গবেষকরা আরও জানান, সমুদ্র এলাকা ও উপকূলে প্রায় 19,000 মাছ ধরা নৌকা ও ট্রলার বছরে 40,110 মেট্রিক টন প্লাস্টিকের জাল ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে, যার মধ্যে 2,740 মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক জাল সমুদ্রে ফেলা হয়। এছাড়া পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা থেকে প্রতিদিন প্রায় 3 বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক বঙ্গোপসাগরে পড়ছে। এ ব্যাপারে কিছু জেলের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করছে গবেষকরা। জাল যখন সাগরে ফেলি, বিভিন্ন রকমের প্লাস্টিক বাজে, বোতল বাজে,
এগুলা আমরা এখান থেকে যেগুলো জালের সাথে থাকে এগুলা করে নিয়ে আসি। ট্রেনিংয়ে আমরা বুঝতে পারলাম যে ওই জালগুলা আমাদের জন্য ক্ষতিকর এবং মাছেরও ক্ষতিকর। এখন ট্রেনিংয়ের পর থেকে আমরা জালগুলো সাগরে ফেলাই না, আমরা জালগুলো উপরে এনে কিছু কিছু জাল আমরা রিপেয়ারিং করে ব্যবহার করি। প্লাস্টিক বর্জ্যের ক্ষতি সম্পর্কে জনসচেতনতার পাশাপাশি এসব বর্জ্য পুনর্প্রক্রিয়াজাত করার মাধ্যমে সুফল পাওয়া যাবে বলে আশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। এবার কোরবানির ঈদে ঝড় তুলতে আসছে মেহেরপুরের কালো মানিক। দানব আকৃতির এই গরুটির দাম হাঁকা হচ্ছে 25 লাখ টাকা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে এটি এবছরে জেলার সবচেয়ে বড় কোরবানির পশু। মেহেরপুর থেকে রেজানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। সুঠাম দেহের এই ষাঁড়টির নাম রাখা হয়েছে কালো মানিক। গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাইসাইকেল মেকার শাহরুল ইসলাম পরম যত্নে দীর্ঘদিন ধরে দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন গরুটি। ক্ষতিকারক কোনো ইনজেকশন নয়, ঘাস খৈল ভুসি খাইয়ে এটিকে হৃষ্টপুষ্ট করেছেন। কালো মানিকের ওজন আনুমানিক 1300 থেকে 1400 কেজি। দাম হাঁকা হয়েছে 25 লাখ টাকা। নিজের অনেকই কষ্ট হয়, খাইতে খাওয়া মানুষ, তারপরেও যদি আমি একবেলা না খাই থাকি তাও ওর কষ্ট দিনে ওকে যতটুকু পরিমাণ ওর দেহ স্বাস্থ্য ভালো করার জন্য আমি ওকে পরিপূর্ণভাবে খাবার ম্যানেজ করে নিয়ে এসেছি। মেহেরপুরের কোরবানির হাটে সারা ফেলবে বিশাল আকারের ষাঁড় কালো মানিক। দূর দূরান্ত থেকে অনেকে আসছেন গরুটি দেখতে, অনুপ্রাণিত হচ্ছেন খামার তৈরিতে। আগামীতে চেষ্টা করব শাহরুল ভাইয়ের মতন এমন বড় গরু পোষার জন্য। আমি খুবই উচ্ছ্বসিত, বাড়ির পাশে শাহরুল ভাইয়ের বিশাল একটা গরু দেখছি। এত বড় গরু আমি আগে কখনো দেখি নাই। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। এই প্রাণীটির বেড়ে ওঠা থেকে শুরু করে তার চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন সময় এই হৃষ্টপুষ্টকরণে আমরা তাকে ফিড ফর্মুলেশন থেকে শুরু করে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি সম্পর্কে তাকে আমরা অবহিত করেছি এবং তিনি সেগুলো মেনে চলার চেষ্টা করেছেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 26,047টি খামারে মোট 1,71,553টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।